3.5 ঘন্টার উৎকণ্ঠা শেষে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি চেষ্টার অবসান। যৌথ অভিযানে জিম্মি কর্মকর্তা কর্মচারীরা অক্ষত উদ্ধার, অস্ত্র সহ 3 জনের আত্মসমর্পণ। ক্যাশের দিকে চলে যাচ্ছে, তখন আমি ক্যাশের দিকে বাধা দিছি না, বাধা দিলে পারে তখন আমার মাথায় বন্দুক ঠেকাইছে। মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট শাটডাউন, পলকের স্বীকারোক্তি, তদন্ত সংস্থার হাতে হোয়াটসঅ্যাপ কথোপকথন। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টার্গেট কিলিং ঠেকাতে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ। পিলখানা হত্যায় সাবেক প্রধানমন্ত্রী সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের তারিখ অস্পষ্ট, বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। দেশের সার্বভৌমত্ব রক্ষা সমৃদ্ধির লড়াই চলছে বললেন তারেক রহমান। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ন্যায় বিচার নিশ্চিতে ফের তদন্ত হওয়া উচিত পর্যবেক্ষণ হাইকোর্টের। হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলমের ছেলে সহ 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। পরিবার সংশ্লিষ্টদের 125 অ্যাকাউন্ট জব্দ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে দেশের সব জাদুঘর আধুনিকায়নের ঘোষণা। সংরক্ষণ করা হবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। স্থান পাবে নিহত ছাত্র আনাসের চিঠিও। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। 3 ঘন্টার উৎকণ্ঠার পর কোনো রক্তপাত ছাড়াই অবসান হয় কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা। যৌথ বাহিনীর কাছে 3টি খেলনা অস্ত্র সহ আত্মসমর্পণ করে এক তরুণ ও 2 কিশোর। পুলিশ বলছে অ্যাডভেঞ্চারের অংশ হিসেবে এই ডাকাতির পরিকল্পনা। আর ব্যাংক কর্তৃপক্ষ জানায় তাদের কোনো টাকা খোয়া যায়নি। রবিবার থেকে স্বাভাবিকভাবে চলবে ব্যাংকের কার্যক্রম। জিম্মি থাকা একজন জানান 3.5 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার কথা। পুরো ঘটনার খবর রেখেছেন সহকর্মী আরিফিন শাকিল। দুপুর 2টা, রেমিটেন্সের টাকা তুলতে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে 3 যুবক। ব্যাংকের পিয়ন রতন বিশ্বাস তাদের সিরিয়ালের জন্য টোকেন নেয়ার অনুরোধ করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় পিস্তল ঠেকায় আগতদের একজন। ভয় পায় না, অত ভয় পাইলে পারে কি আর, অত ভয় পায় না। আমার মাথায় ঠেকাইছে, পরে বাকিগুলো না, মারটা কিছু করি। নারী হইলো বাইরের একজন ছিল, আর হইলো আমাদের ব্যাংক স্টাফ 2 জন। গ্রাহক একজন ছিল নারী। ঘটনা টের পেয়ে ব্যাংকের ম্যানেজার টেলিফোনে বিষয়টি জানান ভবনের নিরাপত্তা রক্ষীকে। বন্ধ করে দেওয়া হয় ভবনের মূল ফটক। ডাকাত পড়ার খবর জানানো হয় মসজিদের মাইকে। মুহূর্তেই ব্যাংক ভবনটি ঘেরাও করা হয়। বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত হয় অপরাধী চক্র। আমার এক বন্ধু ভিডিও করতেছিল, তো যাওয়ার পরে তো উঠছে 2-4 জন উঠছে। উঠার পরে ভিতর থেকে যে ডাকাতগুলো আসছিল, 3 জন ভিতরে আসছিল, একজন সামনে আসছিল। তো জানলার সামনে আইসা বলতেছে যে এই সামনে আসবি না, গুলি করুম। ওর সাথে একটা ছোট পিস্তল ছিল, মুখে মাস্ক ছিল, আর সাদা লম্বা ছোট করে ছিল। ও সামনে আইসা হুমকি দিতেছে যে কেউ সামনে আসবি না, তোদের গুলি করবো আসলি। আমরা যেটা জানতে পারছি 3 জন ডাকাত ছিল। তা আমাদের একটা টার্গেট ছিল, ওরা যদি ভিতরে 3 জন থাকে হয়তো বাইরে আরো লোক ছিল। এই কারণে আমাদের পুলিশ বাহিনী যখন এখানে চলে আসছে, আমাদের এলাকার যত ভাই বেড়াদা যারা স্থানীয় ছিল তাদের কিনা আমরা এখানে চলে আসছি। এলাকাবাসী এখানে অবস্থান নেই এবং এটাকে ঘিরে রাখে। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ আসে এবং র্যাব আসে, তারা আপ্রাণ চেষ্টা করে এখানে সমাধান করার জন্য। এরপর এক এক আসতে থাকে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। দীর্ঘ 3.5 ঘন্টা নানা কৌশলে সমঝোতায় রাজি হয় তারা। বিকাল 5:30টার দিকে আত্মসমর্পণে রাজি হলে কঠোর নিরাপত্তায় 3 ডাকাতকে নিয়ে যাওয়া হয় পুলিশের হেফাজতে। উদ্ধার করা হয় কয়েকটি অস্ত্র। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে, 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। এবং তারা 3 জন ডাকাত, এদের বয়স কত হবে? 3 জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা
21 থেকে 20 থেকে 30। জিম্মি কতজন ছিল, আপনারা কতজন জানতে পেরেছেন? ব্যাংক কোনো ক্যাজুয়ালিটি হয়েছে না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। ব্যাংকে 10 জন কর্মকর্তা কর্মচারী ও 6 জন গ্রাহক ছিল, তাদের মধ্যে 3 জন নারী। ব্যাংক কর্তৃপক্ষ জানায় শুরুতে 18 লাখ টাকা বস্তায় ভরলেও আত্মসমর্পণের পর সব টাকাই রেখে যায় তারা। প্রশাসনই আমাদেরকে জানাবে কি হলো, আমরা এখন কিছু জানি না। আপনাদের যারা সহকর্মী ছিলেন তারা কেমন? ওরা তো ভিতরে এখনো সেফ আছে, কারোর সাথে এখন আমাদের কোনো কথাবার্তা হয়নি, কাজেই ভিতরে কি হয়েছে আমরা কিছু জানি না। পুলিশ জানায় ডাকাত দলের আরাফাত সিফাতের বয়স 16 আর লিওন মোল্লার বয়স 22। তাদের কাছ থেকে উদ্ধারকৃত খেলনা পিস্তল আর চাকুগুলো নতুন কেনা। সিনেমা দেখে ডাকাতির পরিকল্পনা করে তারা। মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। তো এই 18 লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। তো এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে। রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট। জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনও হাতে এসেছে তদন্ত সংস্থার। গত 16 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন দমাতে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররাও। এক পর্যায়ে বন্ধই করে দেওয়া হয় ইন্টারনেট সার্ভিস। এ নিয়ে এক এক সময় এক এক কথা বলতেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কখনো বলেন সুইচে চাপ লেগে বন্ধ হয়ে গেছে, কখনো বলা হতো খাজা টাওয়ারে আগুনে মুঠোফোন ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। বুধবার জুলাই আগস্টের গণহত্যার মামলায় পলককে জিজ্ঞাসাবাদও করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানেই তিনি স্বীকার করেন শেখ হাসিনাই ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন। এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। পলক জিজ্ঞাসাবাদে জানান গণহত্যা ধামাচাপা দিতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। তদন্ত সংস্থার কাছে এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন রয়েছে জানান চিফ প্রসিকিউটর। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। পলক ছাড়াও তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই তা বলতে চায় না চিফ প্রসিকিউটর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে দেশের নানা স্থানে 7 শিক্ষার্থী খুনের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তায় ব্যর্থ।
24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে মন্ত্রণালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসব খুনের ঘটনাকে পরিকল্পিত হত্যা হিসেবে উল্লেখ করে বলছে সরকারকে এসব বন্ধে উদ্যোগ নিতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে আন্দোলনকারীদের। সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী শিহানকে কুপিয়ে আর AIUB-র শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে খুন করা হয় মাসুদ ও রায়হানকে। চট্টগ্রামে ছুরি মেরে হত্যা করা হয় জসিমকে। পূর্বাঞ্চল থেকে উদ্ধার করা হয় সুজানা ও কাব্যের মরদেহ। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে নিহতরা সবাই শিক্ষার্থী। এর মধ্যে জুলাই আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া যেমন আছেন, তেমনি আছে দুটি ছাত্র সংগঠনের 3 নেতাকর্মীও। এসব হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছেন আন্দোলনকারীরা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বলবো, তার স্টেপ কি, তার কথা কি, প্রশাসনকে ব্যর্থ বলবো যে এতগুলো মারা যাওয়া একই সপ্তাহে কোনো ছিনতাই বা কোনো তহবিলের কোনো কিন্তু কিছু মানুষের অ্যাটাকে হতে পারে না। যদি আমাদের সাধারণ শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তারা নিজেরা যদি এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, তার মানে বুঝতে হবে এই জায়গায় সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এবং তাদের জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায় কোনোদিন এড়াতে পারবেন না। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবিও তাদের। তাদেরকে খুঁজে খুঁজে বাইর না করতে পারেন, আপনাদেরকে 24 ঘন্টা পরে কিন্তু ওই চেয়ার থেকে নামাইতেও আমাদের সময় লাগবে না। এগুলো অ্যারেস্ট করতে না পারেন, এর বিচারের মুখোমুখি করতে না পারেন, তাহলে আপনাদেরকে পালাতে হবে। বাসায় ফিরে যাবো কিনা, আমার পরিবারের লোকজনরা নিরাপদ থাকবে কিনা, আমাদের কোনো গ্যারান্টি নাই, এখনো নাই। আর রক্ত নিয়ে খেলবেন না, দ্রুত এদের বিচার করুন। এদিকে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ নির্দেশনা প্রদান করবে। এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। দেশব্যাপী এমন হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তারা কারো কোনো বিচার করতে পারে নাই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ 58 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা। আসামি করা হয়েছে সে সময়ের গোয়েন্দা বাহিনীগুলোর প্রধানদেরও। তারা বলছেন সঠিক তদন্ত হলে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ কি, কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঠিক কী কারণে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয় তা এখনও স্পষ্ট নয়। কাদের ইশারায় এই হত্যাকাণ্ড? 15 বছরেও মেলেনি এর জবাব। নিহত 57 সেনা কর্মকর্তার পরিবার এবার দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শহীদ পরিবারের সদস্যদের দাবি, বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের। দুই বাহিনীর মনোবল ধ্বংস করে হুমকির মুখে ফেলা হয় দেশের সার্বভৌমত্ব। আমি শহীদ কর্নেল কুদরত এলাহীর সন্তান, আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআরের লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই। বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। জাতিকে দেখানো যে এটা ডাল ভাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাকে একটা মিথ্যা খবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি, আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না, সেটাই আমাদেরকে এনে দেন। পিলখানা হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ সহ 58 জনকে আসামি করা হয়েছে। তালিকায় আছেন সে সময়ের গোয়েন্দা কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাও। পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডির তদন্তে সরকার কমিশন গঠন করলেও জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলে মনে করেন নিহত সেনা সদস্যদের পরিবার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এতে মামলাটি পুনর্তদন্ত হওয়া উচিত বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা এই মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে D8 ভুক্ত দেশগুলোর নেতাদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে D8 সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে তরুণ প্রজন্ম, তাই তাদের সেভাবে গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে এবার D8 সম্মেলন। সেখানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মিশরের প্রধানমন্ত্রী আবদেল ফাত্তাহ এল-সিসি প্রধান উপদেষ্টাকে D8 সম্মেলনে স্বাগত জানান। পরে ড. ইউনূস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বলেন, আগামী দিনের উৎপাদন এবং সেবাভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি। জোর দেন তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে। সেই উদ্যোগকে এগিয়ে নিতে 2025 সালে প্রথম বহুপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ endeavored to advance D8 cooperation. D8 ভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও সমতুল্য প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে তা গভীর করার প্রস্তাব দেন ড. ইউনূস। As Bangladesh passes the baton to Egypt. প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে গড়ে তুলতে হবে। বিভিন্ন কর্মক্ষেত্রে লাখো তরুণকে ধারাবাহিকভাবে নতুন দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. এর আগে দিনের শুরুতে D8 সম্মেলনের সাইডলাইন বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত হন দুই নেতা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, সুনির্দিষ্ট রোড ম্যাপ দেয়া হয়নি। একই সঙ্গে এই বিষয়ে প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমনটাও জানান তিনি। জনগণের আশা পুরোপুরি পূরণ না হলেও পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়কে স্বাগত জানান মির্জা ফখরুল। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। পরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। 5 আগস্টের আগে ছিল স্বৈরাচার পতনের আন্দোলন, আর বর্তমানের লড়াই দেশের সার্বভৌমত্ব রক্ষার, সমৃদ্ধির। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটাই মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, দেশের বাইরে ও ভেতরে চলছে নানামুখী ষড়যন্ত্র। জনসম্পদ রক্ষায় তাই দরকার জনগণের সরকার। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই 31 দফা কিন্তু শুধু বিএনপির কথা নয়। তিনি বলেন, 5 আগস্টের আগে ছিল স্বৈরাচার পতনের আন্দোলন, আর এখন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধির জন্য লড়াই করতে হবে। সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে, এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে, বিদায় করে দিতে, পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম,
একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। তারেক রহমান আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে চলছে নানা ধরনের ষড়যন্ত্র, তাই সংকট মোকাবেলায় দরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই, সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক। এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, ক্ষমতায় গেলে ৩১ দফার বাস্তবায়ন করবে বিএনপি। তবে জনস্বার্থে যে কোনো মতামত গ্রহণ করতেও রাজি দলটি। ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই ৩১ দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মাওলানা সাদপন্থীদের দায়ী করে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন জুবায়েরপন্থীরা। সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন। সাদপন্থীরা বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকলে তাবলিগ নিয়ে বিরোধ মিটবে না। আর জুবায়ের অনুসারীরা বলছেন, সাদ তার মতবাদের জন্য ক্ষমা চাইলেই ঐক্য সম্ভব। ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের সংঘর্ষে ৪ জন নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করা হয় গাজীপুরের শ্রীপুরে। সাদপন্থীদের হামলাকারী আখ্যা দিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন জুবায়েরপন্থীরা। জুবায়েরপন্থীরা সড়ক অবরোধ করে কুমিল্লার বিশ্ব রোডেও। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে টঙ্গী তুরাগপাড়ে ইজতেমা মাঠ ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। জরুরি প্রয়োজনে যারাই এই এলাকা দিয়ে যাতায়াত করেছেন সবাইকে পড়তে হয় জেরার মুখে। ইজতেমা মাঠের ভিতরে ফাঁকা, আর বাইরে পরিস্থিতি অনেক ভালো আছে। বাইরে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা মানে কড়া পাহারায় তারা ডিউটিরত আছে। উত্তরায় ওলামা পরিষদের ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জুবায়েরপন্থীরা। অভিযোগ করেন, সাদপন্থীরা আওয়ামী লীগের দোসর হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে। এই খুন যারা করেছে এবং এই খুনে যারা মদত দিয়েছে, খুনি এবং খুনের মদতদাতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসী বাহিনীকে, এই জঙ্গি বাহিনীকে, এই ভারতের প্রেতাত্মাদেরকে আমরা এই দেশে আর কোন রকমের কার্যক্রম চালাতে দেব না ইনশাআল্লাহ। জুবায়েরপন্থীরা গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলন করে জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা করবেন তারা। ইজতেমা তো ইনশাআল্লাহ হবে এবং ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি ৩১, ফেব্রুয়ারি ১-২ ইনশাআল্লাহ। যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? মিরপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাদপন্থীরা। বলেন, তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করছেন হেফাজত নেতা মুমিনুল হক ও তার অনুসারীরা, তাতেই সংঘর্ষের সূত্রপাত। তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে সাদপন্থী তবলিগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। সাদপন্থীদের অভিযোগ, এই তৃতীয় পক্ষ না সরলে ১০০ বছরেও তাবলিগ জামাতের বিভক্তি কাটবে না। তবে জুবায়েরপন্থীরা বলছেন, মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলেই সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলমের ছেলেসহ ৫৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা। পরিবার সংশ্লিষ্টদের ১২৫ অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। এদিকে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রীর নামেও। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আসলুল আলমের নেতৃত্বে চট্টগ্রামের চাকতাই শাখা থেকে ১,০৯২ কোটি টাকা লুটপাট হয়েছে। এস আলমের কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারাহর চৌধুরীকে সামনে রেখে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি।
এ ঘটনায় ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক ও ইসলামী ব্যাংকের তৎকালীন এমডি সহ 58 জনের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে বিদেশে অর্থ পাচারের ঘটনায় এস আলমের পরিবার সংশ্লিষ্ট 125টি অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। ফারিস্ট ইসলামী ব্যাংকের এসব অ্যাকাউন্টে এখনও 22 কোটি টাকারও বেশি জমা রয়েছে। এদিকে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সরোয়ারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পাশাপাশি 137 বাস ক্রয়ের অনিয়মে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরির বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। সালমান এফ রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সরোয়ার সাবেক এমডি আইএফআইসি ব্যাংক পিএলসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষার উদ্যোগে মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। আর্থিক খাতের হাল হকিকত জানতে গেল 16 দিন ধরে দেশের বিভিন্ন আর্থিক দপ্তরে মতবিনিময় করে আইএমএফ মিশন। এ সময় জানানো হয় ব্যাংক খাত, রাজস্ব আয়সহ অর্থনীতির নানা খাতের হালনাগাদ তথ্যপাত্য। সার্বিক বিষয় তুলে ধরতে দুপুরে সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যাশা পূরণ হয়নি। অর্থনৈতিক সংকট উত্তরণের সংস্কার উদ্যোগ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। জানান, আগামী ফেব্রুয়ারিতে বোর্ড সভায় 4র্থ কিস্তি ছাড়ের সিদ্ধান্ত দেবে আইএমএফ। এতে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। টাকা ছাপিয়ে সংকট সামাল দেওয়ার পথ সঠিক নয়, এতে মূল্যস্ফীতি উস্কে যায়। বাংলাদেশ ব্যাংক যে কৌশল নিয়েছে তা সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। কোনো কারণে পরিকল্পনা সফল না হলে ঝুঁকি বাড়বে। প্লাস ডিসবার্সমেন্টে যাতে আমরা তাড়াতাড়ি বাড়াতে পারি, একজনের কাছে চাইবো এত, সে বলে আরো অ্যাসেস করি। অর্থাৎ সবভাবে দে আর ভেরি হ্যাপি। আর যেটা ইকোনমিক পিকচারটা ওরা ফ্র্যাঙ্কলি বলেছি তোমরা সঠিক তথ্য দেবে। আমরা ওই ডেটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, ডেটা নিয়ে আমরা কোনো ম্যানিপুলেশন হবে না, যা আছে তাই দেবো, ফাঁকি দেওয়ার তো কোনো দরকার নেই। নির্বাচন কমিশনে এনআইডি সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে চালানো অভিযানে বিশাল চক্রের প্রমাণ পেয়েছে দুদক। আটক করা হয়েছে 2 দালালকে। এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংশোধনে প্রায় 4 লাখ আবেদন আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। গোপন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অভিযান চালায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্যালয়ে প্রবেশের আগেই রেকি করা হয় নির্বাচন কমিশন অফিসের আশপাশের এলাকা। আটক করা হয় সন্দেহভাজন 2 জনকে। একজনটা কল দিছি বাইরের যে করা যাইব কিনা, উনি বলছে রেট বেশি করা লাগবে না। আর কোনো সময় করি না, আমি এই লাইনে মাত্র 2 মাস আমি কাজ করি কম্পিউটার অপারেটর। এনআইডি সংশোধন কি করতে হবে? ওটা জমা দিয়ে দিবে, সে 4000 টাকা লাগবে। এর বলে কোন স্যার আছে, মিজানুর স্যার, এই অফিসের। পরে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দপ্তরে জানানো হয় অভিযানের বিষয়ে। গণমাধ্যমকে বলা হয় এনআইডি সেবায় ঘুষ লেনদেনের বিশাল চক্রের সন্ধান পাওয়ার কথা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যেও কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা
প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধনের অপেক্ষায় আছে কয়েক লাখ এনআইডি। আর এই সুযোগ নিয়েছে দালাল এবং ইসির কর্মকর্তা কর্মচারীরা। আগামী 3 মাসের মধ্যে এসব সমস্যা সমাধান হবে বলেও জানান তিনি। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে, আমরা ওইটা এখন খুঁজে বের করছি। আগামী 3 মাসের মধ্যে আপনারা এইটার একটা উল্লেখযোগ্য উন্নতি দেখবেন। আমি আশা করছি এটা শুধু 3 লাখ না, 3,78,000ই আমরা শেষ করার চেষ্টা করব। দুর্নীতি বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা। খুব শীঘ্রই এটার অ্যাকশন দেখবেন ইনশাআল্লাহ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরে একটি ঘর থেকে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রতিবেশীরা জানায়, খানসামা উপজেলার আরাজি যুগির ঘোপা গ্রামের বেনুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে স্থানীয় ভক্ত রায়ের বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজ নিতে যায় স্বজনরা। এমন সময় তারা মা সুজাতা রানী ও শিশুকন্যা নীলাদ্রি রায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুটের হাতের লেখাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী ভক্ত রায় ও তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। আমার মেয়ে নির্যাতন করে মারছে, মারিয়া গলায় ফাঁসি দিয়ে গলায় দড়ি রাখছে। ওই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা ভিকটিমের পাশ থেকে একটি সুইসাইড নোটও আমরা উদ্ধার করেছি, সেটি পড়েছি। তো এই বিষয়ে সামগ্রিক বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি সুইসাইড না অন্য কিছু, সেটি তদন্তের মাধ্যমে এটি বেরিয়ে আসে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করবে অন্তর্বর্তী সরকার। সংস্কৃতি উপদেষ্টা বলছেন, নিহত ছাত্র আনাসের চিঠিও স্থান পাবে জাদুঘরে। এ সময় তিনি দেশের সব জাদুঘর আধুনিকায়নের ঘোষণা দেন। তবে বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংস ও পুনর্নির্মাণ নিয়ে প্রশ্নে কোনো মন্তব্য করেননি তিনি। বলেন, আওয়ামী লীগ ৭১-এর ইতিহাসকে বঙ্গবন্ধু তার পরিবারের মধ্যে সীমাবদ্ধ করেছিল। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে কেন কোনো বাংলাদেশি ছিল না, এ নিয়েও প্রশ্ন তোলেন ফারুকী। জাতীয় জাদুঘর সহ দেশের সব জাদুঘর আধুনিকায়ন করতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বিশ্বখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুমকে জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি করা হয়েছে। তার নেতৃত্বে পুরাকীর্তি, নিদর্শন, ইতিহাস, সংরক্ষণ, সংযোজন সহ আধুনিকায়ন করা হবে দেশের সব জাদুঘরে। নেওয়া হবে পুরাকীর্তি চুরি বন্ধ ও নষ্ট হওয়া ঠেকাতে নানা ব্যবস্থা। জাদুঘরগুলোতে স্থান পাবে জুলাই বিপ্লবের ইতিহাস। ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। আর যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন। এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে রাখবো। এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না। মিউজিয়াম আসলে যে সংগ্রহ বা কালেকশন, এটাই কিন্তু ওর সবচেয়ে বড় শক্তি এবং এই কালেকশনটাকে কনস্ট্যান্টলি এনরিচ করতে হয়। যেভাবে এগুলাকে প্রপারলি রাখার প্রয়োজন হয় স্টোরেজের, সেভাবে করা নাই। তো এই জিনিসগুলো দেখতে হবে। জাদুঘর আধুনিকায়নের অংশ হিসেবে বঙ্গবন্ধু জাদুঘর পুনর্নির্মাণেও সরকার ব্যবস্থা নেবে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে এক কথায় উত্তর দিতে চাননি সংস্কৃতি উপদেষ্টা। এটা নিয়ে উত্তর দিতে গেলে প্রসঙ্গটা অন্য অনেক দিকে চলে যাবে। আইকনাইজেশন কিভাবে ফ্যাসিজমকে হেল্প করেছে, অনেকগুলো প্রসঙ্গ আসবে। সো এই প্রশ্নের উত্তর আমি আরেকদিনের জন্য তোলা থাকি। 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কোনো বাংলাদেশি কেন ছিল না, এ নিয়েও প্রশ্ন তোলেন উপদেষ্টা। 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায়, এই উত্তর বাংলাদেশকে দিতে হবে এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন তারা নাই, তাদেরকে উত্তর দিতে হবে। ফারুকী বলেন, আওয়ামী লীগ ৭১-এর ইতিহাস একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ করেছিল। ৭১-এর ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন, ওনার এবং ওনার পরিবারের। আপনি ইতিহাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ কি খুব আছে? কোথাও দেখতে পান না তো। মাওলানা ভাসানী কোথায়? আপনি অনেকেই খুঁজে পাবেন না। এবং স্বাধীনতার আন্দোলন কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে? আরও অনেকে ছিল, তাদের ভূমিকা কোথায়? সংস্কৃতি উপদেষ্টা বলেন, ইতিহাসের সত্য তুলে ধরতেই জাদুঘর আধুনিকায়নের সিদ্ধান্ত হয়েছে। আমাদের তো ইতিহাস ৭১ থেকেও শুরু হয়নি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।